পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলা, গণহত্যা শুরু। ঠিক এই সময়ে স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়ে যান। দর্শক, আমরা মার্চ মাসের প্রথম দিন থেকে 1971 সালের মার্চের ঘটনা প্রবাহ দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আমরা এর আগের পর্বে 25শে মার্চের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করেছিলেন সিনিয়র সাংবাদিক সম্পাদক মোজাম্মেল হোসেন। 26শে মার্চের ঘটনা প্রবাহ নিয়ে তিনি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। আমরা তার কাছ থেকে শুনবো 1971 সালের 26শে মার্চের সেই ঐতিহাসিক ঘটনাগুলো। জনাব মোজাম্মেল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছ থেকে শুনতে চাই 1971 সালের 26শে মার্চের ঘটনাগুলো। ধন্যবাদ সাগর। শুভেচ্ছা আমার দর্শক শ্রোতাদের। আগের পর্বে 25শে মার্চ সেদিন কি ঘটেছিল, আমার কি অভিজ্ঞতা, সেগুলি বলতে গিয়ে আমি থেমেছিলাম এই জায়গায় যে ইতিহাসের এক মহেন্দ্রক্ষণ 25শে মার্চ দিবাগত রাত আর 26 তারিখের শুরু, সূচনা পর্ব। সূচনা। আমরা যদি আন্তর্জাতিক মেরিডিয়ান সময় নির্ধারণের যে রীতি, অর্থাৎ রাত 12টায় একটি দিবসের সূচনা হয়, সেটা ধরি, তাহলে ইতিহাসে সেই মহেন্দ্রক্ষণে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত নিজেদের মাতৃভূমিকে একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার গৌরবজনক ঘটনা, তার সূচনা এই 26শে মার্চ স্বাধীনতা দিবস। কারণ এই দেশের জনগণের অবিসংবাদিত নেতা তৎকালে দীর্ঘ গণসংগ্রামের মধ্য দিয়ে, আবার 70 সালের নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং অবস্থান সারা পাকিস্তানে ওই নির্বাচনের মাধ্যমে তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। একটা বিশেষ পরিস্থিতিতে পাকিস্তানি গণহত্যার শুরুর মুখে তিনি দেশের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন 26শে মার্চ প্রথম প্রহরে। এই দিক থেকেও আনুষ্ঠানিকভাবে এই দিনটি হচ্ছে আমাদের মহান স্বাধীনতার দিবস। 26শে মার্চ, 26শে মার্চ কি ঘটেছিল? আমি আগের পর্বে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আলোচনায় বলেছিলাম যে 25শে মার্চ আমি পত্রিকা অফিসে ছিলাম। ভোরবেলা কারফুর মধ্যে আমি বেরিয়ে আসি এবং আশ্রয় নেই ঢাকা মেডিকেল কলেজে, হাসপাতালে। সেখানে আমাদের পরিচিত ডাক্তাররা ছিলেন, তারা আমাকে সেখানে অনেকটা ছদ্মবেশে রাখেন, কখনো অ্যাপ্রন পরিয়ে, কখনো রোগী হিসেবে, যাতে আপনার পরিদর্শনকারী বা হামলাকারী পাকিস্তানি বাহিনীর হাতে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ধরা না পড়ি এবং মৃত্যুমুখে পতিত না হই। 26 তারিখটা আমার আর বেরোনো হয়নি, কারণ টানা কারফু চলছিল, কারফুর মধ্যে দিয়ে গণহত্যা চলছিল। সবকিছু টের পাই আমি ওই মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে বসে, এবং সেখানে কর্মচারীরা, রাস্তার লোকেরা যতটুকু আসা যাওয়া ফিসফাস করে যা বলেন, ওখানে বসেই আমি শুনি যে আমাদের খুব নিকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার মধ্যে জিসি দেব, গোবিন্দচন্দ্র দেব দর্শনের অধ্যাপক, তাকে মেরে ফেলা হয়েছে। মধুর ক্যান্টিনের মালিক, যাকে আমরা মধুদা বলি, তাকে মেরে ফেলা হয়েছে। আরো অনেক, জগন্নাথ কলেজ, জগন্নাথ হল, হ্যাঁ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ইকবাল হল ছাড়াও জগন্নাথ হলে ওই রকম আক্রমণ হয়। সেখানে অনেক মানুষ মারা যায়। সোজাসুজি ছাত্রদের দাঁড় করিয়ে রেখে গুলি করে মেরে ফেলে। জ্যোতিরেন্দ্র নাথ, আমাদের একজন জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, দীপায়ন, আমার নামগুলো স্পষ্ট মনে পড়ছে না, স্যাররা ওই দিন মারা যান। হুম।
তো 26 তারিখ, তো 26 তারিখ সারাদিনে আমার বের হওয়া হয়নি। কিরকম ছিল দিনের দৃশ্য? আমরা মেডিকেল কলেজের ছাদের উপর দাঁড়িয়ে দেখেছি পুরনো ঢাকায় আগুন জ্বলছে, বিস্তীর্ণ এলাকায় আগুন লাগানো হয়েছিল, আর কারফুর মধ্যে মানুষ বের হলে গুলি করা হচ্ছিল। এইভাবে 26শে মার্চ যায়। যেহেতু কারফিউ ওঠেনি, 26শে মার্চ ঢাকার মূল এলাকাগুলো থেকে মানুষ বের হতে পারেনি, কিন্তু এই পুরনো ঢাকায় এখানে, এবং সেই দিন তোমার হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে বিশেষভাবে, সেটি হচ্ছে ওই যে নবাবপুরের ওই দিকে লক্ষ্মীবাজার বা শাঁখারীপট্টি, হ্যাঁ লক্ষ্মীবাজার শাঁখারীপট্টি, সেই জায়গায় যেসব জায়গায় হিন্দু অধ্যুষিত বেশি, সেই জায়গাগুলোতে নির্বিচারে আগুন লাগিয়ে গুলি করে কামান থেকে মানুষ মারা হয়েছে 26 তারিখ। এবং এই 26 তারিখেই, আমি গতবার হয়তো বলে ফেলেছি যে শহীদ মিনার ভেঙে ফেলেছিল, তো শহীদ মিনার ভেঙে ফেলেছিল এই 26 তারিখ। সেই বিষয়টা আমরা পরে জেনেছি যে বিদেশি যে সাংবাদিকরা ঢাকায় ছিলেন, সেই সাংবাদিকদেরকে ইন্টারকন্টিনেন্টালে অন্তরীণ করা হয়েছিল, তাদেরকে ঘটনা দেখার জন্য বাইরে যেতে দেওয়া হয়নি, এবং পরের দিন কিন্তু তাদেরকে দেশ থেকেই বের করে দেওয়া হয়। তারপরেও আপনার বেশ কিছু সাংবাদিক, একজন দুইজন, তারা ওই সময় নানাভাবে খবর সংগ্রহ করেছিলেন, আন্তর্জাতিক ইয়েতে পাঠিয়েছেন। সাইমন রিগের কথা আমাদের মনে আছে। হুম। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বেরিয়েছিল বাংলাদেশে গৃহযুদ্ধ হিসাবে, ইত্যাদি। তো এই ঘটনাগুলো, অর্থাৎ 26 তারিখটা আমি ব্যক্তিগতভাবে বাইরে বেরিয়ে দেখতে পারিনি, শুধু তথ্য কিন্তু ইতিহাসের আলোকে যতটুকুই সংগ্রহ যতটুকু জানা করেছি, আছে। হ্যাঁ জেনেছি। আর পরবর্তীকালে বিশ্বের সংবাদপত্র, বাংলাদেশের যা যা জেনেছি, তা হলো 26 তারিখটা ছিল একতরফা পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা চালানো, গণহত্যা চালানোর দিন। এবং ঢাকার বাইরে আবার কয়েক জায়গাতে, ওই যে আমি যে বলেছি যে 25 তারিখে এই যে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ গড়ে উঠেছিল, এই প্রতিরোধ কিন্তু ঢাকার বাইরে কয়েক জায়গায়, উত্তরবঙ্গে, দেশের বিভিন্ন জায়গায়। আর ইপিআর পুলিশ, তারা তো তাদের ডেরাগুলো ছেড়ে, অনেকে মারা গেছে, অনেকে বেরিয়ে পড়েছিল অস্ত্র হাতে, অনেকে সেই অস্ত্রগুলো আবার বিশেষ করে সাহসী এবং সংগঠিত ছাত্রদের হাতেও দিয়েছিল। যারা, আমার মনে আছে যে পরবর্তী সময় আমি ফরিদপুর শহর থেকে বেরিয়ে ভারতে যাওয়ার জন্য গিয়েছিলাম, তখন আমাদের এক বন্ধুর কাছে একটা চাইনিজ রাইফেল ছিল, সে ইপিআর এর কাছ থেকে পেয়েছিল। সেটা আমরা বহুদূর বহন করেছিলাম, কিন্তু আমরা আহ, সীমান্ত পার করে নিয়ে যেতে পারিনি। যাই হোক, এটা একটা স্মৃতি বটে। 26 তারিখটা ছিল সেই রকম একতরফা গণহত্যা, কিছু কিছু জায়গায় প্রতিরোধ, মূল ঢাকা থেকে লোক বেরোতে না পারলেও দক্ষিণ ঢাকা থেকে বুড়িগঙ্গার দিকে স্রোতের মতো মানুষ বেরিয়ে গেছে কোনো রকমে। বুড়িগঙ্গায় কেউ সাঁতরে, কেউ নৌকায়, পরিবার নিয়ে। এবং এরকম অনেক মর্মান্তিক ঘটনা আছে যে সেই সব পরিবারের শিশু হারিয়ে গেছে সেই সময়। আমরা পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কি দলিলে এরকম পেয়েছি যে সেই 26 তারিখ বা 27-28 এইসব কয়েকদিন ধরে ওই দিক থেকে মানুষ যখন বেরিয়ে কেরানীগঞ্জ দিয়ে গ্রামাঞ্চলে পালিয়ে যায়, সেখানে কোনো কোনো পরিবারের শিশু মারা গেছে, কোনো কোনো পরিবারের বৃদ্ধদেরকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না, কোনো বাড়িতে রেখে গেছে। হ্যাঁ, পরবর্তীকালে কেউ পেয়েছে, কেউ পায়নি, মারা গেছে। এইরকম মর্মান্তিক সব ঘটনা ঘটেছিল 1971-এর 26শে মার্চ। এই 26শে মার্চের আরেকটা দিক হচ্ছে আমাদের মহান স্বাধীনতা দিবস, তার ঘোষণা বঙ্গবন্ধু। দুঃখজনকভাবে পরবর্তীকালে আমরা তো জানি যে আমাদের স্বাধীনতা নিয়ে বাংলাদেশের আপামর মানুষ, ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষ স্বাধীনতার পক্ষে থাকলেও, জনযুদ্ধে অংশ নিলেও, একটা ক্ষুদ্র অংশ ছিল যারা স্বাধীনতা মানতে চায়নি, পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সক্রিয় সহযোগিতাও করছে, যাদেরকে আমরা রাজাকার, আলবদর, আল শামস ইত্যাদি বলি, এবং রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী
মুসলিম লীগ ইত্যাদি ছিল, কিন্তু সবচেয়ে যেহেতু বড় দল ছিল জামাত ইসলামী, তাতে সক্রিয় কর্মী ছিল, তারাই আলবদর আল শামসের সদস্য হয়ে পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে হানাদার বাহিনীকে সক্রিয় সহযোগিতা করেছে, মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিয়েছে এবং মুক্তিযুদ্ধের পক্ষে থাকা বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা করেছে, যেটা পরবর্তীকালে শহীদ বুদ্ধিজীবী হিসেবে পরিচিতি ডিসেম্বর, পায়। 14 তো ডিসেম্বর। 26 তারিখের যে স্বাধীনতা ঘোষণা, তা নিয়ে এই স্বাধীনতার বিপক্ষ শক্তি এবং আজকে বিশেষ বাংলাদেশের পরিস্থিতিতে স্বাধীনতার সেই বিপক্ষ শক্তি রাজনৈতিকভাবে অনেকটা বড়, অনেকটা প্রভাবশালীও। তারা গত বছর, না তার আগের বছর 24 সালে 5ই আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পেরে 1.5 বছর যে অন্তর্বর্তী সরকার ছিল এবং তারপরে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে পরবর্তীকালে বর্তমানে বিএনপি সরকার ক্ষমতাসীন, বিএনপি সরকার মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, তো তারা তারা এবং জিয়াউর রহমান সেক্টর কমান্ডার হ্যাঁ, ছিলেন তারা অনেকটা মুক্তিযুদ্ধের। মুক্তিযুদ্ধের পক্ষে। কিন্তু পরবর্তীকালে রাজনৈতিক সুবিধার জন্য, রাজনৈতিক দলাদলির জন্য তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে কিছুটা বিকৃত করে। তারা বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতে চায়। এইরকম একটা বিশেষ পরিস্থিতিতে 26 মার্চ গভীর রাতে, মানে 25 মার্চ গভীর রাতে 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা নিয়ে অনেক বিভ্রান্তি, অনেক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। আমাদের কিন্তু এই বিতর্কের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই, কারণ বঙ্গবন্ধু হচ্ছেন 69-এর গণ অভ্যুত্থান, 70-এর আন্দোলন, অসহযোগ আন্দোলন, 7ই মার্চের ভাষণ, 70-এর নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা, এই সব কিছু মিলে তিনি তো অবিসংবাদিত নেতা, তিনি তো ন্যাচারাল লিডার বাংলাদেশের। সুতরাং তিনি স্বাধীনতার ঘোষণাটা কখন কোন কলম দিয়ে সই করেছেন বা কখন কোন ওয়্যারলেসে এটা ম্যাটার করে ঘোষণা না, করেছেন, ম্যাটার করে না। এগুলো কিন্তু অবান্তর। কেমন? কারণ তখনকার সমস্ত দলিলে এই বিষয়টা আছে। দেখুন, অবান্তর এই কারণেও যে স্বাধীনতা ঘোষণার এখতিয়ার তো বঙ্গবন্ধুর, কারণ তিনি তো নির্বাচনের মাধ্যমে, হ্যাঁ, জাতীয় প্রশ্ন জনগণের নেতা। এবং আমরা এই আজকে 26শে মার্চ পর্যন্ত যে পুরো মার্চ মাস ধরে যে আলোচনা করে আসলাম, প্রতিটা দিনের ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবই তো ঘটনার নায়ক, কেন্দ্রবিন্দুতে। আর কাউকে তো আমরা সেখানে দেখি না। বলা হয় অঙ্গুলির নির্দেশ, মানে এই পুরো মার্চ মাস তো তিনি বিকল্প সরকার চালিয়েছেন বাংলাদেশে। হ্যাঁ, ক্ষমতায় ছিল ইয়াহিয়া খান, টিক্কা খান, এরা ক্যান্টনমেন্টে ইত্যাদি, কিন্তু তিনি বলতেন অফিস খুলবে, অফিস খুলবে না, ব্যাংকে টাকা তুলবা, ব্যাংকে টাকা তুলবা না। কেমন? গাড়ি এই চলবে, সমস্ত, রিক্সা চলবে, হ্যাঁ বা ওটা হ্যাঁ, চলবে গাড়ি না। চলবে, চলবে, বেতার কেন্দ্র চলবে ইত্যাদি সবকিছু তো তার, মানে ভার্চুয়াল গভর্নমেন্ট ছিল সেখানে। তিনি স্বাধীনতা কিভাবে ঘোষণা করেছিলেন, কি ভাষায়, কখন, কখন কয়টা, কত মিনিটে করেছিলেন, ওটার ম্যাটার করে না আসলে। ছিলেন, এটা নিয়ে তর্কের কোনো অবকাশ নাই। আর অনেক ঐতিহাসিক দলিল রয়েছে যেগুলো নিয়ে এখন গবেষকদের মধ্যে কিছু কিছু মতবিরোধ আছে, কিন্তু ওই সময় কিন্তু কোনো মতবিরোধ নাই। আপনি নিউ ইয়র্ক টাইমস বলেন, যা পরবর্তীকালে সিদ্দিক সালিক তার উইটনেস টু সারেন্ডার বইতে উল্লেখ করেছে, যে শেখ মুজিবের স্বাধীনতা ঘোষণার জন্য পূর্ব পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়েছে। তখন এই গৃহযুদ্ধ শব্দটা প্রথম থেকে ব্যবহৃত হয়েছিল, প্রথম ব্যবহৃত হয়েছিল আমেরিকার, মানে পররাষ্ট্র দপ্তর থেকে, যে পূর্ব পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়েছে কেন, মুজিব স্বাধীনতা ঘোষণা করেছে। কাজেই এখানে কোনো ঐতিহাসিক তর্কের জায়গা নেই। আর সকালে আমার মনে আছে যে আমি আকাশবাণী রেডিওর খবর শুনেছিলাম নিজের কানে, তাদেরও প্রথম বাক্যটা ছিল এরকম, পূর্ব পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়েছে। পরের দিন থেকে তারা আর গৃহযুদ্ধ শব্দটা তেমন ব্যবহার করেনি। পরবর্তী সময় প্রতিরোধ যুদ্ধ, হ্যাঁ, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, এই শব্দগুলো তো নিউজে চলে আসে, কিন্তু প্রথমটা গৃহযুদ্ধ ছিল। কেন? বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন। কাজেই বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এখন আমি বলি যে ওই সময় বঙ্গবন্ধু ঘোষণা করার আগে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা হান্নান, তিনি কিন্তু চট্টগ্রামের দখল করা যে বেতার কেন্দ্র, যারা মুক্তিযোদ্ধারা দখল করে রেখেছিল, মানে মুক্তিযোদ্ধার পক্ষের বঙ্গবন্ধু ঘোষণা বক্তা, করার পরে, তাই তো? হ্যাঁ, সেটা কিন্তু 25 মার্চ রাত্রি থেকেই
26শে মার্চ সকালে। 26শে মার্চ কিন্তু চট্টগ্রাম শহরে আর্মি নামে নাই। কেমন সেই সময় রাস্তায়, রিকশায়, মাইকে বঙ্গবন্ধুর নামে স্বাধীনতা ঘোষণা করা হচ্ছিল, মুক্তিযুদ্ধের ডাক দেওয়া হচ্ছিল। এবং বেতারে একাধিকবার হান্নান সাহেব বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন, দেন। কেমন এবং একটা ইংরেজি অনুবাদও ওই সময় ঘোষণা করা হয়েছিল। পরবর্তীকালে গবেষকরা জেনেছেন যে নুরুল্লাহ নামে এক ভদ্রলোক ওই ইংরেজি অনুবাদটা করেছিলেন। এগুলো কিন্তু ইতিহাসে বিভিন্ন জায়গায় ইতিহাস। আছে। আমার এক ইতিহাসের স্যার আছেন, অধ্যাপক শরীফুদ্দীন আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ইতিহাস পড়াতেন। আমি সরাসরি ইতিহাসের ছাত্র ছিলাম। ইতিহাস পড়াতেন, পরবর্তীকালে এখন আহ, ব্র্যাক বিশ্ব আর ইয়াতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ান। তাকে আমি বলেছিলাম যে স্যার, এই যে এখন এত মানে জিয়া স্বাধীনতা ঘোষণা করছে না বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে, এই তর্ক বিতর্ক 75-এর পরের কথা। হুম, তর্ক বিতর্ক। উনি হেসে বলেছিলেন এগুলোতে ইতিহাসের কিছু আসে যায় না। উনি বলেছিলেন যে এগুলো হচ্ছে রাজনৈতিক দলের ইতিহাস বয়ান। তারা তাদের দলীয় স্বার্থে বিভিন্ন সময় এগুলো করবে, কিন্তু ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে। কিছুদিন বিভ্রান্তি থাকতে পারে, কারণ ইতিহাস রচনার দায়িত্ব, মানে ইতিহাস লেখার দায়িত্ব, এটা কিন্তু রাজনীতিবিদদের না, এটা ঐতিহাসিকদের, ইতিহাসবিদদের। ইতিহাস একটা আলাদা ডিসিপ্লিন। সেই ডিসিপ্লিনে যারা গবেষক, তারা নানা তথ্য প্রমাণ ইত্যাদি ঘেঁটে তারা ইতিহাস রচনা করবেন। কাজেই মাঝে মাঝে মতবিরোধ হতে পারে, কিন্তু ইতিহাসের সত্য হিসেবে প্রতিষ্ঠা পায়। কাজে তিনি ওই তর্কটাকেই গুরুত্ব দেননি। আরেকটা জিনিস লক্ষ্য করবেন সাগর, এই তর্কটা কিন্তু 72 থেকে 75 পর্যন্ত হয়নি। 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর এবং জিয়াউর রহমান আর একটা নতুন দল বিএনপি রাজনৈতিক দল গঠন গঠন করার করার পর পর মজার ব্যাপার হলো যে জিয়াউর রহমান নিজে কিন্তু এই কন্ট্রাডিকশন করেননি। তিনি নিজে বলেছেন, লিখেছেন, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে, আমরা লড়াই করেছি। দৈনিক বাংলায় তার, দৈনিক তার ছাত্রের বিচিত্রায় বিচিত্র তার তার একটা ভালো, লেখা হ্যাঁ, বেরিয়েছিল। বিচিত্রায় তার ভালো নিবন্ধ আছে, ঐতিহাসিক। কিন্তু তার দলীয় স্বার্থে, হ্যাঁ, তারপরে বিএনপি থেকে এই ঘোষণা বিতর্ক এটি তোলা হয়। এই ঘোষণা বিতর্কে কোনো দরকার নাই। এই প্রসঙ্গে আমি একটা কথা উল্লেখ করি। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী বন্ধু শামসুল হক, তিনি বহু বছর ধরে ইতিহাসের খসড়া নামে একটি পত্রিকা বের করেন। সম্ভবত আপনারা দেখেছেন, চট্টগ্রাম থেকে বের করেন। হুম, তিনি একজন বিশিষ্ট গবেষক এই ক্ষেত্রে। এবং তিনি 75-এর পরে এই যে স্বাধীনতার ঘোষণা নিয়ে যে উদ্দেশ্যমূলক বিতর্ক তৈরি করা হলো, সেই পটভূমিতে তিনি দীর্ঘ গবেষণা করেছেন। এবং কারা বঙ্গবন্ধুর ওয়্যারলেসের বার্তাটা, হ্যাঁ, ইপিআরে পৌঁছে দিয়েছিল, কখন সেটা বেরিয়েছিল, তিনি যতদূর পারেন যারা জীবিত ছিলেন তাদের সাক্ষাৎকার নিয়ে নিয়ে বিভিন্ন সময় আহ, প্রথমে বড় নিবন্ধ, তারপর একটা ছোট গ্রন্থ, তারপরে বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক নামে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ, গবেষণা গ্রন্থ এই শামসুল হক প্রকাশ করেছেন। আমি উৎসাহী লোকদের বলবো সেটি থেকে এই ঘোষণা সংক্রান্ত নানা বিতর্কের বিষয় জানার জন্য। কিন্তু আমি বলছি যে বিতর্কের কোনো অবকাশ নেই। বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষণা দেওয়ার এখতিয়ার সম্পন্ন অবিসংবাদিত নেতা, এবং এই 26শে মার্চ তিনি ঘোষণা করায় আমরা একটা স্বাধীন দেশকে হানাদার বাহিনীর থেকে মুক্ত করার জন্য লড়াই অবতীর্ণ হই, লড়াই নেমে লড়াইয়ে, যাই। এবং সেটি একটি জনযুদ্ধ। এই হচ্ছে 26 তারিখের বয়ান। এর পরবর্তী দিনগুলো তো ইতিহাস প্রতিদিনই বিকশিত হতে থাকে, আপনি জানেন। তো 26শে মার্চকে মহান স্বাধীনতা দিবস এবং বীরত্বপূর্ণ প্রতিরোধের দিবস হিসেবে ইতিহাসে গণ্য করে আমরা এই আলোচনাটা সম্ভবত এখন শেষ করতে পারি, যদি জি, আপনার কিছু জানার না থাকে। না নিশ্চয়ই, আপনি খুব চমৎকার ভাবেই 26শে মার্চের প্রেক্ষাপট এবং ঘোষণার বিষয়গুলো উল্লেখ করলেন। দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ। আশা করি যে আমরা সামনের দিনগুলোতেও বিভিন্ন সময় ইতিহাসের নানা বিষয় নিয়ে কথা বলবো। জনাব মোজাম্মেল হোসেন, আপনাকেও ধন্যবাদ। আপনি চমৎকার ভাবে 2 পর্বে 25শে মার্চ, 26শে মার্চ, বাংলাদেশের ইতিহাস এবং 1971 সালের সেই সময়কার
ঘটনা প্রবাহের একজন সাক্ষী হিসাবে আমাদেরকে ঋদ্ধ করলেন আপনার অভিজ্ঞতা এবং বর্ণনা দিয়ে। ভালো থাকবেন ধন্যবাদ। দর্শক, আপনারাও আমাদের আপনাকে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।